Today we discuss about the topic of malignant intraocular tumor. Before proceeding to this slide, we also know the which tumor is common in age group. Okay, there if we classified, there is a tumor in eye, then there will be intraocular or it may be intraorbital. Often the MCQ is come which is most common in child, most common in adult, and question is asked, always remember the term ocular or it's orbital. Okay, if the question is asked about most common primary intraocular tumor in child or adulthood, if the question is adult, then answer will be uveal melanoma. Most common primary intraocular tumor in adult age group, then its answer will be uveal melanoma. And if question is child, then answer is retinoblastoma. And if no age group is mentioned, no, uveal melanoma. Okay, এবার হচ্ছে intraorbital now. Intraorbital, if question is asked about which is most common, then answer is lymphoma না, normally যদি benign বলে, if the question is as benign, then answer will be cavernous hemangioma. Or if malignant, it's non-Hodgkin lymphoma. And in child malignant is more common, মানে question is more common. তোদের MCQ তে এইটা বেশি আসে আর এইটা বেশি আসে, এটা জিজ্ঞেস করে না নরমালি, ঠিক আছে? ম্যালিগনেন্সিতে চাইল্ডে rhabdomyosarcoma, and in benign no, it's dermoid cyst. এটা কিন্তু প্রায়ই জিজ্ঞেস করে এমসিকিউতে, তো ওই জন্য চাইল্ড দেখলে ইন্ট্রাঅকুলার বা ইন্ট্রাঅরবিটাল টার্মটা লক্ষ্য করবি, এটা ঠিক আছে? যদি ইন্ট্রাঅকুলার থাকে তবেই কিন্তু রেটিনোব্লাস্টোমা, আর ইন্ট্রাঅরবিটাল হলে র্যাবডোমায়োসারকোমা অ্যান্সারটা। এটা কিন্তু খুব ভুল হয়, ঠিক আছে? তো হোয়াট ইজ দি ইন্ট্রাঅকুলার টিউমার? রেটিনোব্লাস্টোমা, uveal melanoma, metastatic cancer to the eye, lymphoma or meduloepithelioma. In your UG course, you have to remember first three, and most importantly the retinoblastoma. What is retinoblastoma? Retinoblastoma কি জিনিসটা? It's malignant proliferation of immature retinal cell, ঠিক আছে, with round nuclei আর halo lumen. এটা তোরা প্যাথোলজিতে অলমোস্ট পড়েইছি সবাই। এখন কিভাবে হয়, হাউ ইটস ওয়ার্ক? আরবি জিনটা কি আসলে? হ্যাঁ ঠিকই আছে, বল। মানে আরবি জিনটা অ্যান্টি অঙ্কোজিন বা টিউমার সাপ্রেসার জিন বলতে পারি তো? একটু প্যাথোলজিটা এখানে বলছি, হ্যাঁ খুব বেসিকটাই বলছি, বেশি বলবো না। রেটিনোব্লাস্টোমা ইজ মেইনলি বিকজ অফ টিউমার সাপ্রেশন জিন, যেটা ও বলছিল, ঠিক আছে? এটা কখন মানে অ্যাক্টিভ থাকে, ওটা ইনঅ্যাক্টিভ হলেই কিন্তু হাইপোফসফোলাইটেড, এটাই জিজ্ঞেস করছিলাম। তাহলে এটা যদি আরবি হয়, এটাতে একটা ফ্যাক্টর থাকে, সেটা হচ্ছে E2F, ঠিক আছে? এইটা হচ্ছে অ্যাক্টিভ স্টেজ। সো রেটিনোব্লাস্টোমা জিন ইজ অ্যাক্টিভ ইন, যখন ও কাজ করছে না, মানে নর্মাল পেশেন্টদের এটা হাইপোফসফোলাইটেড স্টেজে
থাকে, তাহলে ওটা যখন ফসফোরাইলেটেড স্টেটে কনভার্ট হবে দেন রেটিনোব্লাস্টোমা হওয়ার প্রবাবিলিটি অনেক বেড়ে যাবে পেশেন্টের। কি করে হবে সেটা? সাইক্লিন ডি, ঠিক আছে, এইখানে সাইক্লিন ডি থাকে বা CDK4ও বলতে পারিস, CDK4 এটা এখানে অ্যাক্টিভেট করে, ঠিক আছে। তখন কি হয়, যেটা এটা হাইপোফসফোরাইলেটেড স্টেজ আই হ্যাভ অলরেডি মেনশন, দেন এটা রেটিনোব্লাস্টোমার এদিকে ফসফোরাইলেটেড হয়ে যায়, এটা ফসফোরাইলেটেড হয়ে যায়, ঠিক আছে, আর E2F টা রিলিজ হয়ে যায়। তো E2F ইজ দি মেইন কালপ্রিট, ঠিক আছে। E2F যখনই রিলিজ হয়ে যায় এখানে দিয়ে কি হয়, এখানে সাইক্লিন ডি ছিল, ইটস অ্যাক্টিভেটস সাইক্লিন ই অ্যান্ড সাইক্লিন এফ, ঠিক আছে, যেটা আবার G1S আর G2F কে অ্যাক্টিভেট হয়। এটার জন্যই যেটা ফার্স্ট টাইমে আমি বললাম যে পলিফারেশন অফ ইম্যাচিওর রেটিনাল নিউরাল সেলে হয়, ঠিক আছে। এটাই হচ্ছে মানে একদম বেসিক প্যাথোলজি, মানে কেন হয়। তো দেখ, যেটা একটু আগে বলছিলাম যে ইটস এ মোস্ট কমন ইন্ট্রাঅকুলার ম্যালিগনেন্সি ইন চিলড্রেন, 1 in 15,000 to 1 in 18,000 লাইভ বার্থ। মানে হাউ ইট সিগনিফিকেন্স, মানে যে কান্ট্রিতে লাইভ বার্থ বেশি হবে সেই কান্ট্রিতে এটা বেশি হবে। এটা ইন্ডিয়াতে দেয়, ইন্ডিয়ার লাইভ বার্থ অনেক বেশি, সেই জন্যে অলমোস্ট 1 in 20,000, এই ফিগারটা একটু চেঞ্জ হয়ে গেছে এখন, 1 in 15,000 থেকে 1 in 21,000 হয়ে গেছে, রিসেন্ট AO-তে এসছে। এটার কোনো জেন্ডার, দেয়ার ইজ নো জেন্ডার প্রিডিসপোজার, মেল অ্যান্ড ফিমেল, কজেশিয়ান অ্যান্ড ব্ল্যাকই সবাই একইভাবে এফেক্ট হয়, ঠিক আছে। এখানে একটা দেখ লেখা আছে বাইল্যাটারাল ইন 25 থেকে 35% কেসেস, এটা কিন্তু ওভারঅল বাইল্যাটারাল, ঠিক আছে। আর ইউনিল্যাটারাল কেস দেখ পরে প্রেজেন্ট করছে অলমোস্ট 2 ইয়ার্সে, মানে বাইল্যাটারাল কেস কিন্তু অনেক আগে প্রেজেন্ট করে, মোটামুটি 1 ইয়ারের মধ্যে, ঠিক আছে। জেনেটিক্স I have already mentioned the retinoblastom is occur in 13q4। আচ্ছা কিউ কি জানিস? এমনি জিজ্ঞেস করছি, এটার সাথে রিলেটেড না, মানে কেন পি কিউ নাম দিয়েছে কেন? হোয়াই পি ফর, হ্যাঁ পি ফর পেটাইট, পেটাইট হচ্ছে একটা ফ্রেঞ্চ টার্ম যেটা হচ্ছে স্মল, ঠিক আছে, ওটা তো পড়েছিস এমনি বলছি। আর কিউ মানে হচ্ছে যেহেতু পি এর পরের টার্মটা কিউ, পরের অ্যালফাবেটটা, দেন ইটস কাম ফ্রম 13q4। এখানে জিন, এই জিনটা হচ্ছে মানে আমাদের ফার্স্ট ডিসকভারি, যেটাতে প্রুভড হয়েছে the gene is the first gene in its class of human cancer suppressor which actually prevents the abnormal, মানে এটাই ফার্স্ট জিন যেটা দিয়ে রেটিনোব্লাস্টোমা দিয়ে ডিটেক্ট হয়েছে। এবার হচ্ছে কোনটা স্পোরাডিক কোনটা ফ্যামিলিয়ার, একটা ব্ল্যাক করা আছে, ওটা আমি আসছি পরে, ইচ্ছে করেই ব্ল্যাক করা আছে, ঠিক আছে। আচ্ছা আমার মানে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স যে এটা স্পোরাডিক হচ্ছে কি ফ্যামিলিয়ার হচ্ছে কি হেরিডিটারি হচ্ছে কি নন হেরিডিটারি, এটা জেনে আমার কি লাভ বলতে পারবি? সেরকম না, আরেকটু, আমার একটা পেশেন্ট মানে পেশেন্ট এলো, তার জেনেটিক মানে বেসিক্যালি আমি জিজ্ঞেস করতে চাইছি যে জেনেটিকটা জেনে কি লাভ, কি লাভ তাতেও? হ্যাঁ স্ক্রিনিং একটা, হ্যাঁ জেনেটিক কাউন্সিলিং করতে হবে প্যারেন্টসকে। আমি একটা হয়েছে তার অফস্প্রিং যে না হয় সেটা তো আমাকে খেয়াল করতে হবে, এটা তো একটা এক্সপ্লেন হয়ে আছে জেনেটিক কাউন্সিলিং বলে, রেটিনোব্লাস্টোমা আগে আসতো, এখন তো এমসিকিউ হবে, ঠিক আছে। তোর রেটিনোব্লাস্টোমা না কিভাবে জেনেটিক প্রিডিসপোজিশন একটু বলি, হ্যাঁ এটা হচ্ছে ফ্যামিলিয়ার, যেটা একটা হয় ফ্যামিলিয়ার, ঠিক আছে, আরেকটা স্পোরাডিক, ঠিক আছে। এই ফ্যামিলিয়ারটা হচ্ছে না অলমোস্ট 10% কেসে আমরা ফ্যামিলিয়ার পাই, আর স্পোরাডিক পাই তাহলে 90% কেসে, ওকে। এই স্পোরাডিকের মধ্যে জার্মলাইন মিউটেশন হয়, আমি সবই আসছি, হ্যাঁ, আরেকটা হয় সোমাটিক মিউটেশন।
জার্ম লাইনটা হয় 30% আর সোমাটিকটা হয় 60%। ঠিক আছে, জার্ম লাইন মিউটেশন মানে কি? মানে গ্যামেটস শুনেছিস তো, মানে গ্যামেটসে যদি কোনো ইনভলভমেন্ট হয়, যেটা আমরা একটু আগে বলছিলাম, ও যেটা বলছিল নাটসন টু হিটস হাইপোথিসিস, ওটা আমি আসছি একটু পরে। যদি গ্যামেটসে কোনো ফার্স্ট ইনভলভমেন্ট হয় মানে প্রিজাইগোটিক, তখন এটা জার্ম লাইন মিউটেশন হচ্ছে। ঠিক আছে, সো আমরা এই পুরোটাকে হেরিডিটারি বলতে পারি। এটাকে আমরা ওই জন্য হেরিডিটারি বলি, অনেক বইয়ে পড়বি, আর এটাতে পড়বি নন হেরিডিটারি। এবার এই হেরিডিটারি যেটা, সেটা নাটসন টু হিট হাইপোথিসিস একটা আছে। সেটা কি? একটা হচ্ছে ফার্স্ট হিট। ফার্স্ট হিটটা কখন হয়? যেটা প্রিজাইগোটিক ফেজে হচ্ছে। ঠিক আছে, আর সেকেন্ড হিট মানে যেটা আফটার ফার্টিলাইজেশন হচ্ছে। দুটো হিট যখন হয়ে যাবে তখন হেরিডিটারি থেকে রেটিনোব্লাস্টোমা ইজ হ্যাপেন। তো এইটাতে দুটো অ্যালিলি এফেক্ট হচ্ছে এবং সাইমালটেনিয়াসলি হচ্ছে না, একটা প্রিজাইগোটিক হচ্ছে, একটা পোস্ট জাইগোটিক। In this 40% case, you see almost 85% case are bilateral. মানে এই যে 40% কেসে কিন্তু ম্যাক্সিমাম বাইল্যাটারাল টিউমার কিন্তু এই 40%-এ হয়। এখানে কিন্তু বাইল্যাটারাল প্রায় হয় না, অলমোস্ট নেভার হ্যাপেন। দেখ এখানে লেখাও আছে আলাদা আলাদা করে। ঠিক আছে, তো এইটাতে কিন্তু 85% কেস আর বাইল্যাটারাল। ঠিক আছে, আরেকটা হচ্ছে এই কেস, এই যে এটা তো তাহলে অফস্প্রিং এ হওয়ার চান্স অনেক বেশি। তাহলে এটা অফস্প্রিং এ কত পার্সেন্ট কেসে হবে? মানে যদি ম্যাথমেটিক্যালি বা জেনেটিক্যালি বলিস, তাহলে অটোজোমাল ডমিনেন্ট হবে 50% কেসে অলমোস্ট নেক্সট অফস্প্রিং এ, বাট ডিউ টু দি ভেরিয়েবল পেনিট্রেন্স ইজ অকার ইন অলমোস্ট 40% কেসেস। ঠিক আছে, অ্যান্ড তো মোর ডেঞ্জারাস কি এটা, কেন এটা বাইল্যাটারাল হচ্ছে, এটা ইউনিল্যাটারাল হচ্ছে। আরেকটা জিনিস হয়, ইন দিস হেরিডিটারি ক্লাসিফিকেশন they also involve the non-ocular tumor. What is non-ocular? Osteosarcoma and pinealoblastoma. Pinealoblastoma plus যদি bilateral retinoblastoma is happen, then it's called trilateral retinoblastoma. ঠিক আছে, and what is quadrilateral? Quadrilateral কি? Bilateral retinoblastoma plus pinealoblastoma plus osteosarcoma, that is called quadrilateral retinoblastoma. ঠিক আছে, আরেকটা ইন্টারফারেন্স কি আমরা এখান থেকে ড্র করতে পারি, যে এটাতে মানে বাইল্যাটারাল টিউমার বেশি হচ্ছে 85%, একটু আগে বললাম, ওখানে প্রায় ইট সেলডম হ্যাপেন্স। সো ইফ বাইল্যাটারাল টিউমার ইজ হ্যাপেন, তাহলে আমাদের বেশি করে জেনেটিক কাউন্সেলিং করতে হবে। মানে মোর প্রবাবিলিটি যে অফস্প্রিং এ বেশি ট্রান্সমিট করবে, কারণ ইউনিল্যাটারাল তো খুব একটা ট্রান্সমিট করে না, মানে একদমই হয় না। ঠিক আছে, এগুলো যেটা বলছিলাম তোদের একটু আগেই, ওটাই লেখা আছে নুটসন টু হিট হাইপোথিসিস। হ্যাঁ, এবার হচ্ছে ক্লিনিক্যাল ফিচার কি কি। ফার্স্ট পয়েন্ট কি? লিউকোকোরিয়া। লিউকোকোরিয়া হ্যাপেন ইজ অলমোস্ট 60% কেসেস। ইটস মোস্ট কমনেস্ট সিমটম না সাইন? কি হবে? হ্যাঁ, it's both. Leukocoria most commonest symptom and most commonest sign. কেন symptom? Often the patient come, their parent or grandparent tell that there is some white reflex coming from the retina. ঠিক আছে, এটা একটা হয়। অনেক সময় পেশেন্ট স্কুইন্ট নিয়ে প্রেজেন্টেশন নিয়ে আসে, দেন উই ক্যান সি there is a whitish reflex. আচ্ছা, এই হোয়াইট রিফ্লেক্সটা সবসময় দেখা যায় না, ওই জন্য প্যারেন্টসরা সবসময় দেখতে পায় না। কখন দেখতে পায়? ধর একটু আগে একটা স্লাইড দেখাচ্ছিলাম, ফার্স্ট স্লাইডে, এই যে ইউনিল্যাটারাল দেখ 24 মান্থে আর বাইল্যাটারাল 12 মান্থে মোস্টলি প্রেজেন্টেশন হয়। তাহলে যদি একটা বাইল্যাটারালটা এত দেরিতে হচ্ছে কেন? কেন বাইল্যাটারালের ক্ষেত্রে দেখা গেছে একটু পেরিফেরির দিকে থাকে, ওই জন্য লিউকোকোরিয়া প্রেজেন্টেশনটা না আমরা বুঝতে পারি না, হয় না তা নয়, আমরা উই ক্যানট অ্যাপ্রিসিয়েট দ্যাট। ঠিক আছে, হ্যাঁ, যেটা বলছিলাম যে লিউকোকোরিয়া আগেকার দিনে ম্যাক্সিমাম পেশেন্ট প্রেজেন্ট করতে হচ্ছে এইটাতে প্রোপটোসিস নিয়ে, এখন কিন্তু প্রোপটোসিস নিয়ে অতটা প্রেজেন্ট করে না। কেন বলতে পারবি?
তার একটা কারণ হচ্ছে অনেক সময় মোবাইলে না আজকাল সবাই ক্যামেরা তোলে, ক্যামেরায় ফটো তোলে, ফটোতে না চলে আসে লিউকোকোরিয়াটা খুব ভালো। এটা পিকচার আছে, এটা কিন্তু মোবাইলে প্যারেন্টসরা তুলতে গিয়েই মানে জাস্ট ডিসকভার হয়েছে হঠাৎ করে, যেটা লিউকোকোরিয়া। আর এমনিও whenever there is a retinoblastoma patient তার pupil is semi dilated একটু থাকেই, এটা কিন্তু মানে অ্যাক্সিডেন্টালি ডিসকভার হয়েছে, ঠিক আছে। সেকেন্ড ইম্পর্টেন্ট কজ কি লিউকোকোরিয়ার পরের মোস্ট ইম্পর্টেন্ট সাইন অর সিমটম স্কুইন্ট, ঠিক আছে, স্ট্র্যাবিসমাস বা স্কুইন্ট, ঠিক আছে। স্কুইন্ট হচ্ছে অলমোস্ট 25% কেসে, এবং ইজোট্রোপিয়া ইটস হ্যাপেন ইন ইজোট্রোপিয়া মানে এইদিকে থাকতে পারে, আর এক্সোট্রোপিয়া মানে বাইরের দিকে থাকতে পারে। মোস্ট কমন কোনটা এটাও জিজ্ঞেস করে, সেটা হচ্ছে ইজোট্রোপিয়া। কেন ইজোট্রোপিয়া? কেননা যদি ম্যাকুলাতে ইনভলভমেন্ট হয় বা পোস্টিরিয়ার রিজিয়নে বা ইকুইটোরিয়াল না পোস্টিরিয়ার রিজিয়নে যদি ইনভলভমেন্ট হয়, দেন আই টেন্ডস টু বি ইন ইনওয়ার্ডস। সো ইজোট্রোপিয়া নিয়ে প্রেজেন্ট করে যদি ম্যাকুলা ইনভলভমেন্ট হয়, ঠিক আছে। দেখতে পাচ্ছিস টিউমারটা? রিডিউস ভিশনটা কিন্তু ফার্স্ট হয় না খুব একটা, কেন অনেক সময় যে রেটিনোব্লাস্টোমা টিউমার ইজ ইন পেরিফেরি, ইফ ইট হ্যাপেন ইন সেন্ট্রাল পার্ট where the macula is located, then it's come with reduced vision. এটা কি হয়েছে? রেডনেস হয়েছে। আর কিছু দেখতে পাচ্ছিস? লেন্সটাতে ক্যাটারাক্টাস হয়ে গেছে অনেকটা, এবং পিউপিলটা একটু মিড ডাইলেটেড হয়েছে। এটা কেন হলো রেডনেসটা? এটা সার্কামসিলিয়ারি কনজেশন হলো। হোয়াই? না, বেসিক্যালি সেটা নয়। অনেক সময় কি হয়, একটা যখন রেটিনোব্লাস্টোমা হয় ইটস এ নেক্রোটিক টিউমার, তো অনেক সময় সেলগুলো স্পিল ওভার হয়, দিয়ে এটা ব্লাড ভেসেলে যায়, ওখান থেকে এটাও হয়, আরেকটা হয় অরবাইটাল সেলুলাইটিস, দুটোই হয়। স্পিল ওভারের জন্য এটা বেসিক্যালি হয়, ঠিক আছে। এটা লিম্বাল কনজেশন হয়েছে এন্ড সার্কামসিলিয়ারি কনজেশন হয়েছে। এটা দেখতে হাইফিমা হয়েছে। এই ছবিগুলো দেখাচ্ছে এই জন্যই যাতে ইউ আর অলসো অ্যাওয়্যার যে কোন পেশেন্টটাকে আমাকে রেফার করা উচিত। মানে হাইফিমা হয়েছে, হাইফিমার ম্যানেজমেন্ট দিলাম, হাইফিমা ড্রেনেজ করে দিলাম, ইটস নট ওভার। এটা হাইফিমা হয়েছে। হাইফিমা কেন হয়েছে? অলমোস্ট সেম রিজন, যদি ওই স্পিল ওভার হয়ে সেলগুলো আসে সেখান থেকে। এটা দেখ, এই পেশেন্টটারই এরকম ড্রেন করা হয়েছিল, কোনো একজন অপথলমোলজিস্ট থিঙ্ক ইটস নর্মাল হাইফিমা অ্যান্ড দে ড্রেন অ্যান্ড ইটস ট্রান্সমিট ইনটু দ্য এই পার্টে ব্রেনের, অ্যান্ড দি পেশেন্ট ক্যান নট বি সেভড। ওকে, আগেকার দিনে মানে একটা তোকে স্ট্যাটিস্টিক্স দিই, যখন 1900s-এ মর্টালিটি ছিল রেটিনোব্লাস্টোমা 98%, সেখানে এখন নাওএডেজ, আমি মর্টালিটি বলছি, আমি আইস মানে সাইটস কতটা আসছে সেটা বলছি না কিন্তু, ঠিক আছে, মরবিডিটি বলছি না। মর্টালিটি এখন হয়েছে সেটা হচ্ছে অলমোস্ট 2%, মানে এখন 98% কিন্তু সার্ভাইভ হয়ে যায়, ঠিক আছে, কেননা ইনিউক্লিয়েশন করা হয়। এটা থিসিস বালবাই হয়েছে, এই যে এই চোখটা থিসিস বালবাই কি সিনক্রেজ হয়ে গেছে আইবলটা। এটা ইন আর্লিয়ার ডেজ মোস্ট পেশেন্ট কামস উইথ দ্যাট, ইটস প্রোপটোসিস। এই প্রোপটোসিসটা কেন হচ্ছে? আচ্ছা, যে কোনো টিউমার যদি থাকে না তার 4টে স্টেজ থাকে, মানে আমাদের ইন্ট্রাঅকুলার টিউমার বলছি, হ্যাঁ। একটা হচ্ছে কি স্টেজ অফ ফার্স্ট স্টেজ অফ কুইসেন্ট, মানে যখন মানে একদম ইনঅ্যাক্টিভ থাকে, জাস্ট লিউকোকোরিয়া প্রেজেন্ট করছে, স্ট্র্যাবিসমাস প্রেজেন্ট করছে, কোনো সিভিয়ার প্রেজেন্টেশন নেই, দেন ইটস কল্ড স্টেজ অফ কুইসেন্ট। সেকেন্ড স্টেজ কি গ্লকোমেটা স্টেজ, ঠিক আছে। গ্লকোমেটা স্টেজ কেন হচ্ছে? যখন একটা টিউমার বাড়তে 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 লেন্স ডায়াফ্রামকে পুশ করবে, তাহলে অ্যাঙ্গেলটা ক্লোজ হবে, তাহলে গ্লকোমেটা স্টেজ হবে। থার্ড স্টেজ কি হবে? এক্সট্রা অকুলার এক্সটেনশন। এই এক্সট্রা অকুলার এক্সটেনশন হলেই তো সার্কামসিলিয়ারি কনজেশন হবে, যেটা একটু আগে বলছিলাম, হাইফিমা হবে, এই স্টেজে চলে গেছে তখন। এটা শুধু রেটিনোব্লাস্টোমার ক্ষেত্রে নয়, এটা মেলানোমার ক্ষেত্রে, ইন এনি ইন্ট্রাঅকুলার টিউমার দেয়ার ইজ এ 4th স্টেজ। এটা ইন পারসন ইটস ফার্স্ট ওয়ার্ড, হ্যাঁ, স্টেজ অফ কুইসেন্ট, মানে একদম ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে, ঠিক আছে। আর 4th হচ্ছে যখন ডিস্টেন্ট মেটাস্টেস হয়ে গেছে, ঠিক আছে। কিউইসেন্ট, QUIESCENT, ঠিক, এক্সট্রা অকুলার এক্সটেনশন। আর 4টা ডিস্টেন্ট মেটাস্টেসিস, ঠিক আছে। আচ্ছা, নর্মালি অরবাইটাল সেলুলাইটিস ইজ ভেরি কমন, প্রায় ইন আউটডোর উই হ্যাভ সিন। এখানে যেটা হবে অনেকটা স্টেরাইল হবে, খুব মানে সিভিয়ার ইনফেকশন টাইপের হবে না। সো wherever the orbital cellulitis
patient come, we give antibiotic, IV antibiotic and other drug, and also send the patient for CT scan or MRI to rule out any retinoblastic tumor is present or not. ঠিক আছে, এগুলো কিন্তু মাস্কারেড সিমটম বলে। তোরা মাস্কারেড কথাটা শুনেছিস? শুনেছিস কোথাও? অনেক জায়গায় পড়বি, যখন ক্লিনিক্সে এসছিস পড়বি। মাস্কারেড মানে যেগুলো মিমিক করে, ঠিক আছে, এটা প্রেজেন্ট করছে অরবাইটাস ভেলাইটিস দিয়ে, তুই খালি অ্যান্টিবায়োটিক দিয়ে দিবি, দেখবি পেশেন্টের সারছে না, ঠিক আছে। এইটা, তারপরে এটা হচ্ছে এনলার্জ কর্নিয়া হয়েছে, আরেকটা দেখাচ্ছি, এই যে এটাও প্লেন ইউভিআইটিস নিয়ে এসছে। এমন কি ইন দিস পেশেন্ট ইফ ইউ ডাইলেট উইথ ইনডাইরেক্ট অপথ্যালমোস্কোপি এন্ড সি ইউ ক্যান নট সি দ্য টিউমার, রেটিনোব্লাস্টোমা টিউমার দেখতে পাবি না। কেন দেখতে পাবি না? তার দুটো রিজন হতে পারে। একটা হচ্ছে ওর এতটাই পেরিফেরিতে আছে যেটা আয়ো দিয়ে দেখা পসিবল না বা খুব টাফ, তাহলে ইনডেন্ট করতে হয়, একটা স্কেলার ইনডেন্টেশন থাকে, সেটা দিয়ে দেখতে হয়। তাহলে উই ওয়ান্ট টু সি দ্য পেশেন্ট ইন এক্সামিনেশন আন্ডার অ্যানাস্থেসিয়া, মানে পেশেন্টকে অ্যানাস্থেসিস করে তাহলে আমাকে আয়ো দিয়ে এক্সামিনেশন করলে হয়তো পেতে পারি। আরেকটা কারণে কি যেতে পারি না, অনেক সময় রেটিনোব্লাস্টোমা না 3 to 4 টাইপস এর হয়, একটা এন্ডোফাইটিক, একটা এক্সোফাইটিক, আরেকটা পড়বি তোরা ডিফিউজ ইনফিল্ট্রেটিভ। If the tumor is diffuse infiltrative na, we can't see in first few days, so it's very মানে এটা প্রচন্ড ভাবে ম্যাসকারেড হয়, মানে এতটা মিমিক করে যে মিসডায়াগনোসিস। এটা তো বুঝতে পারছিস ভিট্রিয়াস হেমারেজ হয়েছে। আর কিছু দেখতে পাচ্ছিস? এইখানে দেখ, there is a creamy something opacity, দেখতে পাচ্ছিস? এগুলো হচ্ছে ভিট্রিয়াস সিড হয়েছে রেটিনোব্লাস্টোমা, ঠিক আছে, ওই জন্য পিকচারটা দেওয়া। এই যে এই জায়গাটাতে আছে, এই জায়গাটাতে আছে, সাদা 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 হয়ে আছে। এইগুলো হচ্ছে যেগুলো বলছিলাম মাস্কারেড, মোর কমন ইন ওল্ডার চিলড্রেন, মানে যেগুলো মানে 2 years 3 years এ হয়। দেখে ইউভিআইটিস, এটা হচ্ছে থিসিস বালবাই, যেটা বলছিলাম সার্কামসিলারি কনজেশন, হাইফিমা, এটা কি সেলুলাইটিস, এটা একটু ওয়াটারিং হচ্ছে আর একটু হাইপোপিয়নও হয়ে আছে। এবার হচ্ছে যে কি কি টাইপ আছে, এইটা হচ্ছে 4টে টাইপ আছে। একটা হচ্ছে এন্ডোফাইটিক, একটা হচ্ছে এক্সোফাইটিক, ডিফিউজ ইনফিল্ট্রেটিভ, আর একটা হচ্ছে মিক্স। আমি একটা বলি, ধর রেটিনা আছে, একটা হচ্ছে একটা টিউমার হলো, ওটা হয় ভিট্রিয়াসের দিকে যাবে। তোরা কি ইমাজিন করতে পারছিস কি বলতে চাইছি? টিউমারটা গ্রো হলো মানে নিউরাল রেটিনাল সেলে, হয় ভিট্রিয়াসের দিকে যাবে আর নয় স্কেলার দিকে যাবে, এর বাইরে তো আর কোনো দিকে যাবে না। তাহলে কোনটাকে এন্ডোফাইটিক বলে, কোনটাকে এক্সোফাইটিক বলে? হ্যাঁ, স্কেলার দিকে যেটা যাচ্ছে দ্যাট ইজ কল এক্সোফাইটিক, অ্যান্ড ভিট্রিয়াসের দিকে যেটা যাচ্ছে দ্যাট ইজ কল এন্ডোফাইটিক। এইখানে এইটা দেখছিস, এটা হচ্ছে এক্সোফাইটিক। কেন? আমি দেখ ব্লাড ভেসেল গুলো খুব বেশি ভালো দেখতে পাচ্ছি, ঠিক আছে। এক্সোফাইটিকে তোদের একটা কোশ্চেন আসে যে হুইচ রেটিনোব্লাস্টোমাল টিউমার আর অফেন অ্যাসোসিয়েটেড উইথ এক্সুডেটিভ রেটিনাল ডিটাচমেন্ট, ঠিক আছে। ওটা অ্যান্সারটা তোরা এক্সুডেটিভ রেটিনাল ডিটাচমেন্ট শুনেই সবাই এন্ডোফাইটিক করে, ওটা আসলে কোশ্চেনটা একটু ভুল, ওটা রিজেম্বল লাইক এক্সুডেটিভ ডিটাচমেন্ট, যদি অ্যাকচুয়াল অ্যান্সারটা বলিস তো ওটা হবে এক্সোফাইটিক অ্যান্সারটা, ঠিক আছে। এন্ডোফাইটিকে যেটা হবে, এটা হচ্ছে এন্ডোফাইটিক টিউমার। ইন এন্ডোফাইটিক টিউমার ইউ মোর সি ভিট্রিয়াস সিডস। ভিট্রিয়াস সিড কি, মানে অনেক সময় মানে ইন্ট্রাঅকুলার টিউমার গুলো ছড়িয়ে যায় ভিট্রিয়াসের মধ্যে, ছোট 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 টিউমারের মতো, দ্যাট ইজ কল্ড বা ক্যালসিফিকেশন হয়ে যায়, সেগুলোকে আমরা বলি ভিট্রিয়াস সিড। আর এক্সোফাইটিকে তো ভিট্রিয়াস সিড হবে না, কারণ ওটা তো স্কেলার দিকে আছে, তাহলে ওখানে কি হবে, সাবরেটিনাল সিডস হবে। এই ভিট্রিয়াস সিড আর সাবরেটিনাল সিডের উপরেই ইম্পর্টেন্সটা এটাই, দি ক্লাসিফিকেশন ইজ হ্যাপেন ইন রেটিনোব্লাস্টোমা, ঠিক আছে। আর ডায়াগনোসিসে কি করব, ইন ফার্স্ট ভিজুয়াল অ্যাকুইটি দেখতে হবে, যেটা সব ক্ষেত্রেই। তারপর হচ্ছে সিট ল্যাম্প এক্সামিনেশনে কি দেখতে হবে, কোনো ইউভিআইটিস হয়ে আছে কিনা, কোনো হাইপোপিয়ন হয়ে আছে কিনা, কোনো রেডনেস হয়ে আছে কিনা, কোনো নিওভাস্কুলাইজেশন আছে কিনা, এগুলো দেখতে হবে। ডিরেক্ট অপথ্যালমোস্কোপিতে লিউকোকোরিয়াই, যেটা হোয়াইট রিফ্লেক্স আছে কিনা। আয়োটা ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন ডাইরেক্ট অপথ্যালমোস্কোপি উইথ স্কেলার ইনডেন্টেশন, ঠিক আছে। তুই যদি স্কেলার ইনডেন্ট না করি উই ক্যান মিস, অ্যান্ড ইটস অলসো সিন ইন এক্সামিনেশন আন্ডার অ্যানাস্থেসিয়া। আমি কোনো এক্সকিউজ দিতে পারি না যে আমি এটা করতে পারিনি, নো মানে কোনো অপথ্যালমোলজিস্টই এটা এক্সকিউজ দিতে পারে না যে হ্যাঁ ওটা ইউভিআইটিস ছিল আমি আয়ো করে দেখিনি। যদি আয়ো করা পসিবল না হয় দেন আয়োতে কি অ্যাপিয়ারেন্স হয় দেখ, এটা আসে এমসিকিউ, কটেজ চিজ অ্যাপিয়ারেন্স। কটেজ চিজ অ্যাপিয়ারেন্স মোস্ট কমন ইন
এন্ডোফাইটিক টিউমার, ঠিক আছে, এটাই জিজ্ঞেস করে, বলে দিলাম। আর ইউএসজির ইম্পর্টেন্সটা কি? হ্যাঁ, 4টে ইম্পর্টেন্স আছে দেখ। অরবিটাল ইনভলভমেন্ট, অপটিক নার্ভ ইনভেশন, এক্সট্রাস্কেলার এক্সটেনশন অ্যান্ড ক্যালসিফিকেশন। এই 4টের জন্য ইউএসজির ইম্পর্টেন্স। যদি আমরা কোনো কারণে পেশেন্টের আয়ো করতে পারছি না বা পেশেন্ট ইজ নট ফিট ফর এক্সামিনেশন অ্যান্ড অ্যানাস্থেসিয়া, কেন সব বাচ্চাকে অ্যানাস্থেসিয়া করা পসিবল হয়ও না অনেক সময়, দেন উই ডু ইউএসজি। ইউএসজি ইজ মোস্ট, মানে খরচা কম, সোজা কথা, নন ইনভেসিভ, অনেক ইজি, সব জায়গায় পাওয়া যায়, অ্যাভেলেবেল। সিটি স্ক্যান এমআরআই সব জায়গায় পসিবল হয়ও না, ঠিক আছে। সিটি স্ক্যান কি করা দরকার? সিটি স্ক্যান ইজ বেস্ট বিকজ ক্যালসিফিকেশন খুব ভালো দেখা যায়। যেখানে আমি ক্যালসিফিকেশন দেখতে পাচ্ছি সেখানে সিটি স্ক্যান বেস্ট। কিন্তু সিটি স্ক্যানের একটা প্রবলেম হচ্ছে, মানে রেটিনোব্লাস্টোমা হয় কাদের? বাচ্চাদের হয়, মানে লেস দেন 4 to 5 ইয়ার্স। তো ওই এজে পেশেন্টের যদি রেটিনোব্লাস্টোমা থাকে কি না থাকে, আননেসেসারি সিটি স্ক্যান আমরা প্রেফার করি না। সো নাও এ ডেজ উই মোস্টলি প্রেফার এমআরআই স্ক্যান। কিন্তু এমআরআই স্ক্যানে তো আবার ক্যালসিফিকেশন পাবো না। এমআরআই স্ক্যানে যেটা দেখতে পাবো কোনো অপটিক নার্ভে ইনভেশন হয়েছে কিনা, অপটিক নার্ভ ইনভলভমেন্ট হয়েছে কিনা। আরেকটা যেটা দেখা যায় এই ট্রাইল্যাটারাল রেটিনোব্লাস্টোমা, যেটা একটু আগে বলছিলাম, ঠিক আছে, মানে পিনিয়াল গ্ল্যান্ডের ইনভলভমেন্ট হয়েছে কিনা, ঠিক আছে। আর কি টেস্ট করতে পারি? এগুলো থিওরিটিক্যাল, মানে কোথাও হয় না। সেটা হচ্ছে এলডিএইচ লেভেল দেখতে হয়। এলডিএইচ লেভেলটা কি? অ্যাকুয়াস হিউমারের থেকে একটা ফ্লুইড নিতে হয়, তার এলডিএইচ ক্যালকুলেট করতে হয়। ব্লাড থেকে একটা ব্লাড নিতে হয়, দিয়ে ব্লাডের এলডিএইচ ক্যালকুলেট করতে হয়। অ্যাকুয়াস হিউমার এলডিএইচ বাই ব্লাডের এলডিএইচ, এটা যদি গ্রেটার দেন ইকুয়াল টু 1 থাকে তাহলে ওটা হচ্ছে রেটিনোব্লাস্টোমা প্রবাবিলিটি বেশি, আদার দেন আদার অকুলার টিউমার, ঠিক আছে। প্যাথোজেনেসিস আই হ্যাভ অলরেডি টোল্ড, দেখছি না, এইটা দেখ। একটু আগে আমি বলছিলাম না যে সেকেন্ড ম্যালিগনেন্সি হয় এই পার্টটাতে, এই 40%-এ অস্টিওসার্কোমা হয়, পিনিয়ালোব্লাস্টোমা হয়, আরো হয় মেটাস্টেটিস হয় ব্রেন লাংসে। তো এটাই বলছি, দি রিস্ক অফ সেকেন্ড ম্যালিগনেন্সি ইজ অ্যাবাউট 6%। নর্মালি এটা খুব কম, বাট the increase 5-fold if EBRT হচ্ছে একটা মেথড অফ ট্রিটমেন্ট ইন রেটিনোব্লাস্টোমা, এক্সটার্নাল বিম রেডিওথেরাপি, ঠিক আছে, has been used to treat the original tumor। মানে আমি রেটিনোব্লাস্টোমার জন্য ইবিআরটি দিলাম, কিন্তু তার জন্য আমার অস্টিওসার্কোমার, পিনিয়ালোব্লাস্টোমা, মেটাস্টেসিস টু ব্রেন এইগুলো হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি বেড়ে গেল, ঠিক আছে। এটা ছবিগুলো দেখ, এটা এখন তোদের আসে, এটা জিজ্ঞেস করে, এটা তোরা প্যাথোলজিতে পড়েইছিস সবাই। এটা কি? ফ্লেক্সনার উইন্টার। কেন? এটা দেখ সারাউন্ডেড হয়ে আছে আর এখানে একটা হ্যালো লুমেন হয়ে আছে, এমটি লুমেন, দেন ইটস কল্ড ফ্লেক্সনার। এখানে আরো ভালো বোঝা যাচ্ছে, এই দেখ, ঠিক আছে। এটা কি? হোমার রাইট রোজেট। হোমার রাইট রোজে কি থাকে? এখানে একটা ট্যাঙ্গেল থাকে নিউরোফাইব্রিয়ারি, এখানে কিন্তু ওখানে কোনো হলো লিউমেন নেই। আচ্ছা, একটা রেটিনোব্লাস্টোমা পেশেন্টের কি আমরা এফএনএসি করব? নাহলে এটা পাচ্ছি কোথা থেকে? করব না। কেন করব না? মানে এটা কোশ্চেনটা আসে এবং খুব ভাইভাতে জিজ্ঞেস করে, রেটিনোব্লাস্টোমাতে এফএনএসি ইজ কন্ট্রা ইন্ডিকেটেড, মানে করার চেষ্টাও করব না আমরা। তাহলে এটা কোথায় পাচ্ছি? হ্যাঁ, চোখ বার করার পর আফটার ইনিউক্লিয়েশন কিন্তু এটা দেখতে পাচ্ছি। এটা ভাবিস না কেউ যে আমরা কোনো এফএনএসি করেছি এখানে, ঠিক আছে। এটা আনডিফারেন্সিয়েটেড, কারণ এখানে কিছু দেখাই যাচ্ছে না, বুঝতেই পারছিস, কোনো দেয়ার ইজ নো সেন্ট্রাল লুমেন বা কিছু, ঠিক আছে। এটা দেখতে পাচ্ছিস, যেটা ফ্লুরেট বলে, পড়েছিস তো তোরা প্যাথোলজিতে। এইখানে আরেকটা ছবি ছিল, দেখ এইখানে একটা, এইখানের এক্সটেনশনটা দেখ আর এইখানের এক্সটেনশনটা দেখ, এটা একটা মানে বাল্বের মতো এক্সটেনশন হয়ে আছে না, এই যে এই জায়গাটা, এটাকে ফ্লোরেটস বলে, ঠিক আছে। এই 3টে টাইপই হয় মেইনলি। এবার আছে স্টেজিং। স্টেজিংটা তোরা এই স্টেজিংটাই বেসিক্যালি মনে রাখবি, ঠিক আছে। এটা মনে রাখতে একটু হবে, এটা কঠিন আছে, আমি চেষ্টা করছি কতটা ইজি করে বলা সম্ভব হয়, ঠিক আছে। একটু শুনে নে।
এটা টাফ লাগছে নাকি রেটিনোব্লাস্টোমার স্টেজিংটা? এই স্টেজিংটা না আর ট্রিটমেন্ট আমি একসঙ্গে বলে দিচ্ছি, এখানে এইভাবে নেই, আমি দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে স্টেজিং, ঠিক আছে, আর এটা হচ্ছে ট্রিটমেন্ট। কোন স্টেজিং এ, এই যে এটা ট্রিটমেন্ট, কোন স্টেজিং এ কি ট্রিট করব একসঙ্গে বলছি, তাহলে ইজি হবে জিনিসটা। প্রথমে হচ্ছে গ্রুপ এ। গ্রুপ এ তে কি হবে, টিউমার সাইজটা দেখতে হবে, ঠিক আছে। দেখ ওখানে কি লেখা আছে, লেস দেন 3 মিলিমিটার অর স্মলার, তাহলে লেস দেন ইকুয়াল টু 3 মিলিমিটার হবে, আর গ্রেটার দেন ইকুয়াল টু 3 মিলিমিটার ফ্রম ফোবিয়া, and greater than equal to 1.5 millimeter from optic nerve head, তাই না? ওখানে কি লেখা আছে? হ্যাঁ, অলমোস্ট ওটাই লেখা আছে। তাহলে লেস দেন ইকুয়াল টু 3 মিলিমিটার, মানে টিউমারের সাইজটা যেটা হবে সেটা 3 মিলিমিটারের থেকে ছোট, ঠিক আছে। কোথায় হবে, এই দুটো হচ্ছে লোকেশন, এই দুটো ফোবিয়া থেকে 3 মিলিমিটারের থেকে বেশি দূরে কিংবা অপটিক নার্ভ হেড থেকে 1.5 মিলিমিটারের দূরে। তাহলে এ ফর, আমি নিমোনিকে বলতে পারি ইটস অ্যাওয়ে ফ্রম ক্রিটিক্যাল স্ট্রাকচার। ফোবিয়া, অপটিক নার্ভ হেড এগুলোই তো ক্রিটিক্যাল স্ট্রাকচার, এগুলো যদি ইনভলভ হয় তাহলে এ ফর নিমোনিক এটা, হ্যাঁ, এ ফর অ্যাওয়ে ফ্রম ক্রিটিক্যাল স্ট্রাকচার, ঠিক আছে। এবার বিটা আসি, বিটা আমি কি করে মনে রাখবো, জাস্ট রিভার্স ইট। কি রিভার্স করব দেখাচ্ছি। লেস দেন ইকুয়াল টু 3 মিলিমিটার, তাহলে এটা গ্রেটার দেন 3 মিলিমিটার সাইজ, দেখ মিলে যাবে জাস্ট। আর এটা লেস দেন গ্রেটার দেন ইকুয়াল টু 3 মিলিমিটার ফ্রম ফোবিয়া, এটা কি আরো কাছে থাকবে, অ্যাওয়ে ফ্রম ছিল, এটা কাছে আছে, কাছে আছে মানে কি, এটা লেস দেন 3 মিলিমিটার ফ্রম ফোবিয়া, ঠিক আছে। আর এটা লেস দেন 1.5 মিলিমিটার ফ্রম অপটিক নার্ভ হেড। একটা এক্সট্রা পয়েন্ট আছে যেটা তোরা মনে না রাখলেও হবে, সেটা হচ্ছে সাবরেটিনাল আছে না, হ্যাঁ ওই যে সাবরেটিনাল ফ্লুইড। এই সাবরেটিনাল ফ্লুইডটা 3 মিলিমিটারের একটা কাপিং থাকে, এটা না মনে রাখলেও তোদের অসুবিধা নেই। এটা নিমোনিকটা কি হবে তাহলে, বি ফর বিগার টিউমার। এখানে গ্রেটার দেন 3 মিলিমিটার বললাম তো, তাহলে বি ফর বিগার টিউমার, এইটুকু মনে রাখলেই হয় ফর ক্লিনিক্যাল পারপাস। বি দিয়ে হচ্ছে বি ফর বিগার টিউমার। এবার হচ্ছে সি। সিটা কি মনে রাখবো, সি ফর ইটস ভিট্রিয়াস সিড অর সাবরেটিনাল ফ্লুইড, ঠিক আছে। দেখ ওখানে আছে ভিট্রিয়াস সিডিং অর সাবরেটিনাল সিডিং। যদি সি ফর আমি বলতে পারি ইটস কনফাইন টু বা ক্লোজ টু টিউমার, মানে ভিট্রিয়াস সিড ইজ কনফাইন টু আর ক্লোজ টু, মানে ভিট্রিয়াস সিড যেগুলো আছে সেগুলো টিউমার থেকে কতটা দূরে, ঠিক আছে। এটা দেখ কতটা লেখা আছে, লেস দেন 3 মিলিমিটার ফ্রম দ্য টিউমার, আর তারপরটা আছে গ্রেটার দেন 3 মিলিমিটার, মানে যেটা ডিফিউজ হয়ে গেল যখন। এটা কনফাইন্ড হলো লেস দেন 3 মিলিমিটার, আর ডিটা ঠিক তার রিভার্স, গ্রেটার দেন 3 মিলিমিটার। আরেকটা হয় সেটা মুখে বলে দিচ্ছি, সেটা হচ্ছে রেটিনাল ডিটাচমেন্ট, এটা লেস দেন ইকুয়াল টু 1 কোয়াড্রেন্টে হয়, এটা গ্রেটার দেন ইকুয়াল টু 1, জাস্ট রিভার্স, ঠিক আছে। তাহলে ডি ফর কি আমরা বলবো, ডিফিউজ, যখন ভিট্রিয়াস সিডটা অনেক ছড়িয়ে গেছে। আর ইতে যখন এইগুলো থাকবে, দেখ থিসিস বালবাই, নিওভাস্কুলার গ্লকোমা, সিউডো হাইপোপিয়ন, মানে এলসওয়্যার, মানে আরো যেখানে যেখানে হচ্ছে সেখানে আছে এলসওয়্যার। একটু গ্রসলি এইভাবে মনে রাখলেই হবে তোদের, ঠিক আছে। এরপর আমি ট্রিটমেন্ট, এই ক্লাসিফিকেশনটার মানে ইম্পর্টেন্স তো কিছু আছে, এমনি এমনি তো ক্লাসিফিকেশন হয়নি। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ক্লাসিফিকেশন, যে আমি কিভাবে ট্রিট করব। যদি এ থাকে তাহলে কি করব, কি করতে পারি, কি ট্রিটমেন্ট আছে জানিস এমনি আলাদা আলাদা করে, আমি দেখাচ্ছি। ঠিক আছে, ট্রিটমেন্ট আসার আগে কি গোল আমাদের, প্রথমে হচ্ছে ফার্স্ট গোল কি, সারভাইভ করতে হয় বাচ্চাকে,
এটা নয় যে পেশেন্টের চোখটা বাঁচাতে হবে, পেশেন্টের দৃষ্টিশক্তি ভালো আনতে হবে, পেশেন্টের ভিশনটা এখানে ইম্পর্টেন্ট নয়, পেশেন্টের সার্ভাইভালটা আগে ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে রিটেনশন অফ আই হ্যান্ড ভিশন। ঠিক আছে, এইগুলো হচ্ছে নর্মালি আমরা ট্রিট করে থাকি। যদি গ্রুপ এ তে থাকে তাহলে আমরা কি ট্রিট করব বলতে পারবি? গ্রুপ এ তে কেমোথেরাপি দেবো না, কারণ এটা ফোবিয়া থেকে অনেকটা দূরে আছে। ঠিক আছে, এখানে যেটা আমরা করব, যদি বাইল্যাটারাল হয় তাহলে আলাদা, আমি এখানে ম্যাক্সিমাম ইউনিল্যাটারালের ক্ষেত্রেই বলছি, এটা লেজার করব কিংবা থার্মো, এখানে ওই যে লেজার হাইপারিমিয়া লেখা আছে ওইটা করব। ঠিক আছে, ক্রায়ো করতে পারি, আর আরেকটা হচ্ছে থার্মাল ট্রিটমেন্ট করতে পারি। ঠিক আছে, টিপিটি বলে। ঠিক আছে, থার্মাল পিউপিলার ট্রিটমেন্ট। তো এটা লেজার ক্রায়ো। লেজার ক্রায়ো কখন করব? যখন টিউমারটা একটু পেরিফেরিতে হবে। আর এটা কখন করব? যখন টিউমারটা একটু সেন্ট্রালের দিকে হবে। ঠিক আছে, বিয়ের ক্ষেত্রেও অলমোস্ট সেম, খালি এর সঙ্গে যেটা ও বলছিল ইন্ট্রাভেনাস কেমোথেরাপি এটা অ্যাড করব, এইটার সাথে প্লাস ইন্ট্রাভেনাস কেমোথেরাপি। এটা একটা এমসিকিউ আছে, কেমোথেরাপিতে কি কি ড্রাগ দেয় বলতে পারবি? রেটিনোব্লাস্টোমার কেমোথেরাপিতে কি কি ড্রাগ দেয়? আর ভিনক্রিস্টিন, কার্বোপ্ল্যাটিন আর ইটপসাইড। কোশ্চেনটা ওই যেটা বললো সিসপ্ল্যাটিন, ওটাও অপশনে থাকবে ইচ্ছে করে, যাতে সি আর সি এতে ওদের ভুল হয়ে যায়। ম্যাক্সিমাম ছেলে নিমোনিক করে ভিসিই, এবার সিসপ্ল্যাটিন অপশনে দেবে যাতে ইউ গেট রং। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ভিনক্রিস্টিন, কার্বোপ্ল্যাটিন আর ইটপসাইড, এর 6টা সাইকেল দিতে হবে কেমোথেরাপিতে। ঠিক আছে, আমি একদম বেসিকটা বলছি, যেটুকু তোদের না জানলেই নয়। ঠিক আছে, এবার সিতে কি করব? সিতে যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্ট্রাভেনাস কেমোথেরাপি দিতে পারি। ঠিক আছে, অর ইন্ট্রা আর্টেরিয়াল কেমোথেরাপি দিতে পারি। ইন্ট্রা আর্টেরিয়াল কি কি ড্রাগ আছে এটাও মনে রাখতে হবে একটু, মেলফেলান, টোপোটেকটান, আরেকটা হচ্ছে কার্বোপ্ল্যাটিন। ঠিক আছে, ঠিক আছে, এই 3টে ড্রাগ দিয়ে ইন্ট্রা আর্টেরিয়াল কেমোথেরাপি করে। একটু আগেই বললাম দেখ, সিতে না সাবরেটিনাল সিড থাকে কিংবা ভিট্রিয়াস সিড থাকে, সেই জন্য যেহেতু এইগুলো আছে, এখন যদি ভিট্রিয়াস সিড বা সাবরেটিনাল সিড থাকে তাহলে কি করব? ভিট্রিয়াস সিড থাকলে মেইনলি আমরা ইন্ট্রাভিট্রিয়াল একটা ড্রাগ দেব। ইন্ট্রাভিট্রিয়াল ড্রাগ ডায়াবেটিস রেটিনাল পড়েছিস, র্যানিবিজুমাব দেয়। এখানে কি দেব? হোয়াট শুড, এই যে এই ড্রাগটা মেলফেলান। ঠিক আছে, আর ডি তেও অলমোস্ট সেম ট্রিটমেন্ট। ঠিক আছে, আর ই তে হচ্ছে ইনিউক্লিয়েশন। যেগুলো বলছিলাম সেগুলো এখানে মেনশন করা আছে। ওই ভিডিওটা চালিয়ে দাও, একটা ভিডিও দেখাচ্ছি কিভাবে এখানে ইনিউক্লিয়েশন করতে হয়। ঠিক আছে, নর্মাল ইনিউক্লিয়েশনের মতো নয়। কেন বলছি? এটাকে অনেক সময় বলা হয় ইনিউক্লিয়েশনটা এইভাবে করা উচিত, বেসিক্যালি নো টাচ টেকনিকে করা উচিত, যদিও নো টাচ টেকনিক তো করা সম্ভব নয়। মানে যত তুই অপটিক নার্ভটা ঠিক করে না কাটিস, এটা ক্যান্থোটমি করছে যাতে টিউমারটা মানে গ্লোবটা বার করতে সুবিধা হয়। ঠিক আছে, তো দেখতে পাচ্ছিস টিউমারটা এখান থেকে দেখাও যাচ্ছে, ওই যে হোয়াইট ইজ ক্রিমি ক্রিমি একটা লেসেন। ঠিক আছে, এটা হচ্ছে 360 ডিগ্রি পেরিটমি করছে। পেরিটমি না করলে আমি রেকটাস মাসেল বা অবলিক মাসেলে যেতে পারবো না। ঠিক আছে, এটা ডিসেক্ট করছে কনজাংটিভাটা যাতে আমাকে রেকটাস মাসেলটা ধরতে পারি। এবার দেখ 4টে রেকটাস মাসেলকে, এটাকে একটা নিমোনিক আছে স্লিম, প্রথমে সুপেরিয়ার, উনি আলাদা করছে সুপেরিয়ার, তারপরে ল্যাটারাল, তারপরে ইনফেরিয়ার, তারপরে মিডিয়াল করতে হয়। 4টে রেকটাস মাসেলকে 60 দিয়ে ট্যাগিং করছে। ঠিক আছে, এটা ডিসেক্ট করছে। এটা হচ্ছে সুপিরিয়র অবলিক ইনফেরিয়র অবলিক দুটোকেই ট্যাগিং করছে, তাহলে বার করতে আরো ইজি হবে। নর্মালি যখন ডেড পেশেন্টের ইনিউক্লিয়েশন করা হয় ফর আই ডোনেশন,
ওটা কিন্তু খুব এই অবলিক মাসেল কাটার দরকার হয় না, নর্মালি কেটে দিলেই বেরিয়ে যায়, ঠিক আছে। এই যে এটা হচ্ছে সিজার, এটা অপটিক নার্ভে যে ক্লাম্পটা সেটা কাটতে হবে। এই যে 4টে রেকটাস মাসেল দিয়ে ধরা আছে, এটা দেখ, এটা কিন্তু অপটিক নার্ভ সমেত কেটেছে, কেন কতটা এক্সটেন্ড করেছে ইউ ক্যান নো না। তো এটা পুরোটা ওই যে মেপে দেখছে কতটা অপটিক নার্ভের ক্লাম্প কাটা হয়েছে, ঠিক আছে। দিয়ে এটা, হ্যাঁ এটা ইমপ্ল্যান্ট দিচ্ছে, ঠিক আছে। ইমপ্ল্যান্ট আর প্রস্থেসিস কি একই? একটু পরে প্রস্থেসিস দেখতে পাবি। এটা ইমপ্ল্যান্ট বসিয়ে 60 ভিক্রিল দিয়ে ক্লোজ করা হচ্ছে, যাতে কোনো রিটেনশন ক্লট বা কিছু যদি থাকে না বেরোয়। বেটার হচ্ছে এটা চেক করে নেওয়া যে রিটেনশন ক্লট না থাকে। ফংনিস গুলো ক্লোজ করা হচ্ছে, ঠিক আছে। এটা কনজাংটিভাটা ক্লোজ করছে। এগুলো সবগুলো 60 ভিক্রিল সুচার। ভিক্রিল সুচার হচ্ছে অ্যাবজর্বেবল সুচার, ঠিক আছে, এটা কাটতে হয় না। এইটা হচ্ছে প্রস্থেসিস। এর আগে যেটা দেখলি ওটা হচ্ছে ইমপ্ল্যান্ট, এটা হচ্ছে প্রস্থেসিস। এবার একটা টার্সো করে রেখে দিচ্ছে, ওটা 7 to 10 days এর জন্য, ঠিক আছে। পরেরটা নর্মাল, হ্যাঁ। ফলো আপ কখন করব? হোয়েন ডু ইউ ডু ফলো আপ? প্রথম 6 মান্থে ওই 1 থেকে 1.5 মাসে অন্তর অন্তর পেশেন্টকে, আফটার ইনিউক্লিয়েশন ফলো আপ এটা, হ্যাঁ। ফলো আপ আফটার ইনিউক্লিয়েশন। কেন ফলো আপ করবো? যদি কোনো রেটিনোব্লাস্টোমা সিড রয়ে যায় তো আবার ওটা হবে, ঠিক আছে। আদার আইতে হবে, আদার আইয়ের ফলো আপ করতে হবে, ঠিক আছে। ঠিক আছে, রেটিনোব্লাস্টোমার পরে যেটা অ্যাডাল্টের মোস্ট কমন, যেটা একটু আগে আমি ফার্স্ট ক্লাসেই বললাম, সেটা হচ্ছে ইউভিআর মেলানোমা। এখান থেকে তোদের খুব কম কোশ্চেনই আসে, যেটুকু আসে আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে এই দেখে, এটা কোশ্চেনটা, কোরোইডাল মেলানোমা দ্য মোস্ট কমন প্রাইমারি ইন্ট্রাকুলার ম্যালিগনেন্সি ইন অ্যাডাল্ট, ঠিক আছে। কি কি কারণে হয়? এই যে মোনোজোমি 3 আর লং আর্ম অফ ক্রোমোজোম 8, ঠিক আছে। তিনটে ইন মাই নিট পিজি এই কোশ্চেনটা এসেছিল যে উভিয়াল মেলানোমাতে কোন ক্লাসিফিকেশন ইউজ হয়, ঠিক আছে। এই যে এই ক্লাসটা মডিফাইড ক্যালেন্ডার ক্লাসিফিকেশন, ঠিক আছে, আমার নিট পিজিতে এসেছিল, ওই জন্যই বললাম। আর এই তিনটে হচ্ছে সেল টাইপ, স্পিন্ডেল এ সেল, স্পিন্ডেল বি সেল, এপিথেলয়েড সেল, ঠিক আছে। কি কি ইটিওলজি রয়েছে? একটা হচ্ছে ইউভিয়াল মেলানোমা, উভিয়াল নেভাস কোনো থাকলে সেই পেশেন্টকে দেখবি অনেক সময় আমরা দেখে থাকি অনেকের একটা, মানে কি বলবো, স্কেরার সাইডে না একটা ব্ল্যাকিস ব্ল্যাকিস অনেকেরই দেখবি, তোদের মধ্যে হয়তো আছে, তার মধ্যে সবগুলো কিন্তু নেভাস নয়, ঠিক আছে। মানে নেভাসের কিন্তু আলাদা জিনিস, একটা নেভাস অফ ইটো, নেভাস অফ আইটো, নেভাস অফ ওটা, এইগুলো ওর সঙ্গে তোকে গ্লকোমাটাও আলাদা করে বলতে হবে, ঠিক আছে। যেটা বলছিলাম 4টে স্টেজ হয়, স্টেজেস অফ কুইসেন্ট এখানেও আছে। এখানে কি হবে? ওই আর্লি ভিজুয়াল লস হবে, ঠিক আছে। এটা মেলানোমাটা দেখতে পাচ্ছিস এই যে এই জায়গাটাতে, এটা দেখ, এটা না মানে যেটা পিগমেন্টেশনটা হয় সেটা ভীষণ ভেরিয়েবল, মানে একদম ব্ল্যাক, অরেঞ্জ, এমনকি অ্যামেলানোটিকও হতে পারে। এটা দেখ পুরো পিগমেন্ট, এটা কোনো পিগমেন্টই নেই, এটা অরেঞ্জ হয়ে আছে। এটা একটা এমসিকিউ আছে, সেটা হচ্ছে কলার স্টার্ট অ্যাপিয়ারেন্স ইজ সিন ইন, এটা তোদের বলতে হবে। ওরিয়নের ছবিটা দেওয়া আছে, এটা ডিফিউজ হয়ে গেছে, পুরো জায়গাটাতে ছড়িয়ে গেছে। এইখানে না ট্রু এক্সুডেটিভ আরডি হয়। একটু আগে আমি বললাম এক্সোফাইটিক আরডি হয় রেটিনোব্লাস্টোমা, ওটা ইটস রিজেম্বল লাইক এ এক্সুডেটিভ আরডি, কিন্তু এখানে না এটা ট্রু এক্সুডেটিভ আরডি হয়, ঠিক আছে। কি কি করব? এখানে হচ্ছে ফান্ডাস ফ্লোরোসেন্ট অ্যাঞ্জিওগ্রাফি করে ওটাকে স্টেজিং করব, যে মানে ওটা কোরাইডাল হেমাঞ্জিওমা না ওটা কোনো হেমারেজিক লেশন। এ স্ক্যানে যেটা দেখতে পাবো যে এই স্পাইক গুলো যখনই মানে লো টু মিডিয়াম একটা ইন্টারনাল রিফ্লেক্টিভিটি থাকবে, ঠিক আছে, ইউএজি স্ক্যান। আর বি স্ক্যানে এইটা খুব ইম্পর্টেন্ট, দেখ একটা অ্যাকোয়াস্টিক কোয়াইট জোন এট দ্য বেস অফ দ্য টিউমার কল অ্যাকোয়াস্টিক হ্যালোইং। এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা আছে না, এটা অ্যাকোয়াস্টিক একটা হ্যালোইং হয়, সেটাকে বি স্ক্যানে, কিন্তু এ স্ক্যানে নয়, কিন্তু এটাই ভুল হয় আসলে, জিজ্ঞেস করে, ওটার জন্যই বলছি। আর ইউবিএমটা একটা টেকনিক যেটা দিয়ে আমরা এই অ্যান্টিয়ার করিডাল মেলানোমা যদি থাকে, মানে সিলিয়ারি বডিতে থাকে। আচ্ছা, ইউভিআর মেলানোমা 3টে টাইপের হয়,
ইউভিয়াতে যে তিনটে আছে সেই তিনটে, এর মধ্যে সবচেয়ে কমন কিন্তু কোরোইডাল, যেটা কোরোইডালটাই অলমোস্ট গ্রেটার দেন 90% কেসে কোরোইডালই হয়, ঠিক আছে। আর সিটি স্ক্যানে তো অবভিয়াসলি ইউ গেট ফাইন্ড, ঠিক আছে। কি ট্রিটমেন্ট করব, এখানেও সেম ট্রিটমেন্ট, দেখ এগুলো আমি যেগুলো রেটিনোব্লাস্টোমাতে বলেছি অলমোস্ট সেম। একটা হচ্ছে মাইক্রোসার্জিক্যাল রিসেকশন, ট্রান্সপিপারি থার্মোথেরাপি, যেটা একটু আগে এটাতেও বললাম, এই যে থার্মাল টিপিটি এটা বলছিলাম, তারপরে লেজার ফটোকোয়াগুলেশন, ব্র্যাকিথেরাপি, ব্র্যাকিথেরাপি রেটিনোব্লাস্টোমাতেও করে, ঠিক আছে। ইবিআরটি যেটা একটু আগে আমি রেটিনো, সবগুলো এখানে করা হয়। আচ্ছা, ইনিউক্লিয়েশন আর এক্সেন্ট্রেশনের মধ্যে ডিফারেন্স কি? ওটাতে আমি এক্সেন্ট্রেশন বলিনি কিন্তু, দেখেছিস খেয়াল করে, এখানে বলেছি এক্সেন্ট্রেশন হচ্ছে, আচ্ছা ইনিউক্লিয়েশন তো ভিডিওটা দেখলি, ওখানে তো আমরা কি করলাম, আইবলটা বার করে দিলাম, কিন্তু এক্সট্রাকুলার মাসেল থেকে ছিল কনজাংটিভা সব মানে কনজার্ভ করলাম, তো এক্সেন্ট্রেশনে সব কিছু তুলে নেওয়া হয়, কনজাংটিভা, এক্সট্রাকুলার মাসেল, আইলিড অবধি, ঠিক আছে। এক্সেন্ট্রেশন মোস্ট ডিস্ট্রাকটিভ প্রসিডিওর, ঠিক আছে, কেননা মেলানোমাটা খুব ইজিলি অনেক সময় আইলিড অবধিও মানে ট্রান্সমিট হতে হতে ছড়িয়ে যায়, এক্সট্রাকুলার এক্সটেনশনটা অনেক বেশি, ঠিক আছে। এই জায়গাটা দেখ, এটা কিন্তু রেয়ার কেসেই করা হয়, যদি এই যেটা বলছিলাম এক্সটেন্ট ডিস্টেন্স মেটাস্টেসিস হয়ে যায়, কেন এটা যদি আলটিমেটলি ব্রেনে ছড়িয়ে যায় তাহলে সার্ভাইভালটাই তো কমে যাবে, ওই জন্যই এক্সেন্ট্রেশন করা হয়। হ্যাঁ, এটা একটা কোশ্চেন আছে, এটা মানে এমসে প্রচুরবার এসছে কোশ্চেনটা, যে এটা থার্ড কোশ্চেন, মানে একটা হচ্ছে রেটিনোব্লাস্টোমা বললাম আমরা, একটা উভিয়ান মেলানোমা, আজকে টপিকটা কি ম্যালিগন্যান্ট ইন্ট্রাঅকুলার টিউমার, এটা হচ্ছে থার্ড মেটাস্ট্যাটিক ক্যান্সার টু দ্য আই, মানে প্রাইমারি সাইট হচ্ছে ক্যান্সারের অন্য জায়গায়, কিন্তু আইতে ও সেকেন্ডারি হয়েছে। বোঝাতে পারলাম কোশ্চেনটা কি? এই কোশ্চেনটা একটু আরেকবার ভালো করে শোন। উভিয়াল মেলানোমা যদি থাকে তার মোস্ট কমন সেকেন্ডারি হচ্ছে লিভারে, ঠিক আছে, এই কোশ্চেনটা এইভাবেই বিল্ড করে। কিন্তু যদি কোশ্চেন ইজ আস্কড যে প্রাইমারি সাইট অন্য জায়গায়, সেকেন্ডারি আইতে কোথায় কমন, অ্যান্সারটা হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে ব্রেস্ট, আর মেলে হচ্ছে লাং ক্যান্সার। এটা কিন্তু মানে থাউজেন্ডস অফ টাইম এমসিকিউ হ্যাজ বিন গিভেন, ঠিক আছে। আর যদি ওভারঅল বলে তাহলেও ব্রেস্টই হবে, ঠিক আছে। অকুলার ম্যানিফেস্টেশন তোদের এইটা লাগবে না, এটা থেকে তোদের মেইনলি এইটুকুই লাগবে, এই এই জায়গাটা যদি মনে রাখতে পারিস তাহলেই হবে, ঠিক আছে, আর কিছু খুব একটা লাগবে না তোদের। এটা দেখ একটা সিউডো হাইপোপিয়ানের মতো হয়েছে, ঠিক আছে, স্প্রেড হয়ে, এটা কোনো মেটাস্ট্যাটিক হয়তো ব্রেস্ট ক্যান্সার বা লাং ক্যান্সার থেকে ছিল, দ্যাটস মেটাস্ট্যাটিক টু দি আইরিস অ্যান্ড ইটস রিজেম্বল লাইক এ সিউডো হাইপোপিয়ন। আচ্ছা, সিউডো হাইপোপিয়ন আর কোথায় পাওয়া যায় বলতে পারবি? রেটিনোব্লাস্টোমা, আর যেটা একটু আগে ছিল, এটা একটা ক্যাটারেক্টের কোথাও পড়েছিস? আমি এটা বলেছিলাম ক্লিনিক্সে, ক্যাটারেক্টে অনেক সময় আফটার ক্যাটারেক্ট সার্জারি অনেক, হ্যাঁ 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 ওটাও আছে বলছি, আফটার ক্যাটারেক্ট সার্জারি অনেক সময় কর্টিক্যাল ম্যাটার, রিটেনশন কর্টিক্যাল ম্যাটার থেকে যায়, যেটা নিচে মানে গ্র্যাভিটেশনের জন্য ওটা দেখতে রিজেম্বল লাইক এ সিউডো হাইপোপিয়ন হয়। আরেকটা ও যেটা বলছিল সেটা হচ্ছে সিলিকন অয়েল থাকে, কিন্তু সিলিকন অয়েলে যেটা হয় সেটা রিভার্স হাইপোপিয়ন হয়, ঠিক আছে, সরি রিভার্স না, ইনভার্স হাইপোপিয়ন, ওটার আরেকটা নাম আছে জানিস, হাইপারলোরিয়ান, হ্যাঁ ঠিক আছে, ওটাও জিজ্ঞেস করে অনেক সময়, আজকাল এমসিকিউতে তো সবই জিজ্ঞেস করে। ও আরেকটা তো বলতেই ভুলে গেলাম, যেটা লিউকোকোরিয়া ছিল তার আর কি কি ডিডি আছে, আমি বলছি লিউকোকোরিয়ার একটা ডিডি হচ্ছে রেটিনোব্লাস্টোমা, আর কি ডিডি আছে বলতে পারবি? 3-4টে বল অন্তত, মানে হোয়াইট পিউপিলারি রিফ্লেক্সের আর কি কি কজ আছে, এটা তোদের লং কোশ্চেন আসতো আগে, যেটা কোশ্চেন দিত মেনশন দ্য কজ অফ হোয়াইট পিউপিলারি রিফ্লেক্স 4 নম্বর অ্যান্ড ডেসক্রাইব ওয়ান অফ দেম +6, তো কিছু কিছু কজ বল। একটা তো কনজেনিটাল ক্যাটারাক্ট, হোয়াইট পিউপিলারি রিফ্লেক্স হয়েছে, ওটা তো বল, কনজেনিটাল ক্যাটারাক্ট, আর কি হতে পারে? গ্লকোমা না, পিএইচপিভি হতে পারে, পারসিস্টেন্ট হাইপারপ্লাস্টিক প্রাইমারি ভিট্রিয়াস, এটা আমি রেটিনা ক্লাসে বলেছিলাম আগের দিন। আর কি হতে পারে? থার্ড হচ্ছে কোর্স ডিজিজ, ঠিক আছে, রেটিনাল ডিটাচমেন্ট হতে পারে, যদি রেটিনাল ডিটাচমেন্ট ফুল হয়ে যায় তাহলে রেটিনাল ডিটাচমেন্ট হতে পারে। আর
আর মেনলি এই 5টা ডিজিজ তোর মনে রাখতেই হবে। আরো আছে টক্সোক্যারিয়াসিস আছে, ঠিক আছে। দেখবি হোয়াইট পিপলারি রিফ্লেক্সের একটা বড় কজ আছে, এটাকে হোয়াইট পিপলারি রিফ্লেক্স বলে, অনেকে অ্যামারিওটিক ক্যাটস আই রিফ্লেক্স বলে, ঠিক আছে। এইগুলো তোদের লাগবে না এখন। মেডুলা এপিথেলিয়ামাতে যেটা আমি একটা অরবাইটাল সেলুলাইটিস বলছিলাম মিমিক করে, ওটা কিন্তু যদি অরবাইটাল সেলুলাইটিস থাকে তাহলে আমাকে দুটো জিনিসই এক্সক্লুড করতে হবে বাই ভায়া সিটি স্ক্যান অর এমআরআই, যে ইটস রেটিনোব্লাস্টোমা অর ইটস মেডুলা এপিথেলিয়ামা। এই জায়গাটা একটু জিজ্ঞেস করে। আরেকটা তোদের দেখাচ্ছি, এটাতে মেল এন্ড ফিমেলস আর ইকুয়ালি এফেক্টেড, ঠিক আছে, একদম রেটিনোব্লাস্টোমার মতোই, ঠিক আছে। আরেকটা হচ্ছে এইখানটা, the medullary epithelium of the ciliary body typically appears as a tan to white lesion on the extreme peripheral fundus। মানে এটা কিন্তু তুই নর্মাল আয়াতে এটাও আসবে না, হয়তো দেখতেই পাবি না, এই জন্য ওটা যেটা বলছিলাম যে এটা স্পিল ওভার করে ইউভিএটিস করে, এখানেও ওই সেম জিনিস হয়, ঠিক আছে। এর ট্রিটমেন্ট কি, এই যে আইরিডো সাইক্লেক্টমি অর সাইক্লেক্টমি, ঠিক আছে। মানে পুরো এটা জিনিসটা কিছুই নয়, নামটা শুনে মনে হচ্ছে আইরিস আর সিলিয়ারি বডিকে একসঙ্গে এক্সিশন করা, ঠিক আছে, কেননা পুরোটা ইনভলভ হয়ে গেছে, ওটা রেখে তো কিছু লাভ নেই।